নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মুখোমুখি। বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার বিকাশ দা, ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত। বহুদিন পর ইমেজ বেঙ্গল আমার কাছে হাজির হলো। একেবারে আজকে মূলত যে বিষয় নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাইব সেটি হচ্ছে যে আমাদের রাজ্যে বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে এবং আমরা প্রত্যেকেই ভীষণ আশাবাদী যে বাংলার ছেলেমেয়েরা যেভাবে বাংলার বাইরে একটা কাজের জন্য ছুটে বেড়াচ্ছে, ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, কখনো তারা সামান্য সোনার কাজের জন্য গলফ কান্ট্রিতেও চলে যাচ্ছে। সবার তো বিদেশে যাওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু সেই পরিস্থিতিতে এত বড় একটা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এবং যেখানে এতগুলি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন, বড় বড় শিল্পপতিরা আসছেন, সেখানে বাংলার শিল্প নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখুন, কে আসছেন কে যাচ্ছেন সেটা বড় কথা নয়, তো মৌলিক কথা হচ্ছে যে এই রাজ্য সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এই সমস্ত বাণিজ্য সম্মেলন করে, নাটক করে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে জনগণের করের টাকায়, বিজ্ঞাপনেই বোধহয় কয়েকশো কোটি টাকা খরচা হচ্ছে, সে অনুপাতে কি পরিমাণ বিনিয়োগ হয়েছে আজ পর্যন্ত? এটা বোধহয় অষ্টম। যত প্রতিশ্রুতি এসেছে, কোন প্রতিশ্রুতিটা কার্যকর করা হয়েছে? আর আমি আপনাকে মাটির কথা বলি, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন সময়। আমি হলদিয়াতে গিয়েছিলাম একটি মিটিংয়ে। হলদিয়ার প্রবীণ লোকেরা, এমনকি মহিলারা পর্যন্ত আমাকে হাত ধরে বললেন যে এটাকে শুকিয়ে গেছে, কিছু একটা করুন, এখানে শিল্প আসুক। এখন শিল্প আর তো চাইলেই আসে না। যখন শিল্পপতিরা দেখবেন যে টাটার মতো একটা প্রতিষ্ঠিত বিশ্বাসযোগ্য শিল্প সংস্থাকে প্রায় জোর করে তাড়িয়ে দেওয়া হলো, টাটা এখানে ট্রাক করে একটা কারখানা নিয়ে চলে গেলেন কোথায়? গুজরাটের সানন্দে। আজকে সানন্দ আলো ঝলমল করছে, সিঙ্গুরে আমাদের তরুণেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে কোথায় কি পাওয়া যাবে। সুতরাং শিল্প চাই, বাণিজ্য সম্মেলন করলাম, লোককে ডেকে খাওয়ালাম, এতে শিল্প আসে না। যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা ব্যবসা বাণিজ্য করার মতো যে মূল পরিকাঠামো, আইন শৃঙ্খলা, এটা লক্ষ্য করবেন। যখন এখানে শিল্প বাণিজ্য হচ্ছে তখন টলিউডে আমাদের যারা প্রথিতযশা পরিচালক, যারা দিদিমণির অনুগামী, তারা কাজ করতে পারছেন না। এক দুই তিন করে বহু বড় বড় পরিচালকের কাজ বেরিয়ে যাচ্ছে। কেন? তাদের কাজ করতে গেলে পরে দিদির আশীর্বাদ ধন্য তোলাবাজদের সন্তুষ্ট করতে হবে। যারা আসছেন তারা লোককে নেমন্তন্ন করলে আসবে, ভালো খাবে, বিরিয়ানি খাবে, বাড়ি চলে যাবে। কে বিনিয়োগ করবে এখানে? পশ্চিমবঙ্গে বিনিয়োগ সেদিন হবে যেদিনকে এই মমতা এবং তৃণমূল দলটাকে এখান থেকে মূলোচ্ছেদ করা যাবে, তার আগে বিনিয়োগ হবে না। আবারও বলছি, অনেক প্রতিশ্রুতি হবে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যাবে, বিনিয়োগ হবে না। কয়েকদিন আগে এই তথ্য প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে বিগত এক বছরে 2200 কারখানা উঠে গেছে, চলে গেছে। কেন চলে যাচ্ছে তারা? মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপনের মুখ দেখে তো কেউ এখানে আসবেন না। তারা আসবেন মূলগত পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা দেখে। ওরা কেন আসবেন? কাজ করতে আসবেন। দেখবেন যেদিন কাজ করতে শুরু করব সেদিনকেই কেউ হয়তো বোমা গুলি নিয়ে পড়লো রাস্তায়। হবে? জনগণের পয়সা শ্রাদ্ধ হচ্ছে, জনগণের পয়সা শ্রাদ্ধ হচ্ছে, এটুকু বলতে পারি। স্পেনে বসে, ভারতে নয়, স্পেনে বসে মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শালবনির কারখানার হবার বিষয় নিয়ে বিস্তারিত কথা বললেন, কিন্তু আজ অবধি তো আমরা সেই শালবনির কারখানার কিছুই দেখতে পেলাম না। দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায় অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, বাংলার একজন গৌরবজনক একজন ব্যক্তিত্ব। তাকে ব্যবহার করতে চাইছে এরা। দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমাকে শিল্প স্থাপন করতে গেলে পরে আমি একজন প্রথিতযশা ক্রিকেটারকে ব্যবহার করছি। আচ্ছা, রাজ্য সরকারের যখন এই পরিণতি হয়,
তখন বুঝতে হবে যে সেই রাজ্য সরকারের শিরদাঁড়াটা কত নড়বড়ে, তালপাতার পাখার মতো এদিকে দেখা করছে। ওরা সৌরভকে অপমানিত করছেন। সৌরভকে আমি ব্যক্তিগতভাবে আমার সাথে খানিকটা পরিচয় আছে, আমার তো মনে হয় ওরা সৌরভকে অপমানিত করছেন। সৌরভের যেটুকু ব্যক্তিগত খ্যাতি এবং ভালোবাসা মানুষের মধ্যে ছিল, সেটাকে তারা ব্যবহার করতে গিয়ে ওর প্রতি অন্যায় করছেন। বিকজ আমাদের প্রত্যেকের মনে আছে সেই সময় আপনারা ক্ষমতায়, এবং পাট শিল্পকে নিয়ে সেই ভিখারি পাসোয়ানের যে মৃত্যু, সেই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু তখন একটা বিরোধী নেত্রী হিসাবে যথেষ্ট লাইমলাইটে ছিলেন। অথচ সেই পাট শিল্পের অবস্থাও কিন্তু আজকে খুব আশানুরূপ। দেখুন, আমি একটা কথা বলি পরিষ্কার, যে এখানে শিল্প স্থাপন করার মতো প্রশাসনিক কোনো রকম সুযোগ নেই। আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখছেন, যাদের সামান্য গুণ বা যোগ্যতা আছে, তারা সবাই শুধুমাত্র জীবিকার জন্য বাইরে চলে যাচ্ছেন। আমার সিঙ্গুরের ছেলেকে যেতে হচ্ছে সানন্দে। এর থেকে অপমানের লজ্জার কী হতে পারে বলুন তো? আমার পশ্চিমবঙ্গের ছেলেকে যেতে হচ্ছে কাজ করবার জন্য মেঘালয়ে। আমি একবার অত্যন্ত অপমানিত হয়েছিলাম, বলি ব্যক্তিগত কথা হয়তো এসে যাবে। আমি হায়দ্রাবাদে একটি সেমিনারে গিয়েছিলাম। সেমিনার থেকে শেষ হওয়ার পর একটি তরুণী আইনজীবী, তিনি আমাকে বললেন, স্যার আপনি এসছেন আমাদের এনলাইটেন করতে, কিন্তু আপনার বাংলার ছেলেরা আমাদের এখানে কুলির কাজ করতে আসছে। একেবারে মুখের উপর বললেন। আমি লজ্জা ঢাকবার জন্য বললাম, না না, ওরা বাংলা ভাষায় কথা বললে পশ্চিমবঙ্গের না। বললেন, না আমরা স্যার, আমরা গ্রাউন্ড রিসার্চ করে দেখেছি সব পশ্চিমবঙ্গে। এই জায়গায় মমতা আমাদের নিয়ে গেছে, সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, এবং আজকে আরও সর্বনাশ করে দিচ্ছে, রাজ্যটাকে দেনাগ্রস্ত করে দিয়ে, আর কোটি কোটি টাকা অপচয় করছে বিজ্ঞাপন ইত্যাদির মধ্য দিয়ে। আপনারা দাবি করবেন তো যে 8টা বিশ্ব বাংলা হয়েছে, 8টা কারখানা হয়েছে? যে কারখানায় উৎপাদন হবে, যে কারখানায় কর্মী নিয়োগ হবে, একটাও নেই। হচ্ছে প্রচারে মানুষ কিছুদিন ভুলবে। তাহলে আগামী দিনে আমাদের বাংলার যে অর্থনীতি, সেটা কিসের উপর দাঁড়িয়ে থাকবে? বাংলা অর্থনীতি নেই, বাংলা হয়ে গেছে এখন কনজিউমার। আমরা অন্য জায়গা থেকে জিনিস আছে, আমরা কিনে খাই। এমনকি আমাদের এখানে একটা মেট্রো ডেয়ারি ছিল, সেটাকেও তারা তো তুলে দিল ব্যক্তি পুঁজির হাতে, যারা বাইরের লোকদের সঙ্গে বোঝাপড়া করে ব্যবসা করছে। আমার কোথায় শিল্প? তারাতলা অঞ্চলে যান, হাইড্রোড অঞ্চলে যান, আমাকে যেতে হয় বিভিন্ন কাজে, সমস্ত বন্ধ, দিনের পর দিন বন্ধ হয়ে গেছে। যে কথা চলছিল তার মধ্যে অনেক আবার বন্ধ হয়েছে তৃণমূলের নিজেদের দলীয় কোন্দলের জন্য, কাটমানির জন্য। কন্ট্রাক্ট লেবার অ্যাপয়েন্ট করতে হবে, তার থেকে তাদের টাকা দিতে হবে, এই নিয়ে মারামারি করছেন। সুতরাং বললেই তো হয় না। উনি শুনলাম বলছেন আমি ধর্মঘট হয় না। ধর্মঘট হয় না এটা জানলে যারা পুঁজির মালিক তারা সন্তুষ্ট হন না, কিন্তু তার মানেই তারা যেন এখানে সংগঠিত শ্রমিক নেই। সংগঠিত শ্রমিক থাকলে পুঁজির সঙ্গে লড়াই হবে, ধর্মঘট হবে। কিছুদিন আগে দেখেছেন স্যামসাং কারখানায় কত বড় শ্রমিক আন্দোলন হয়েছে, তার জন্য কি স্যামসাং পালিয়ে গেছে? যারা বলেন শ্রম আন্দোলন হলে মালিক পালিয়ে যায়, তারা অর্ধ সত্য বলেন, সত্য কথা বলেন না। সংগঠিত শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে শিল্প এবং শিল্পপতিরা অনেক আস্থা অর্জন করে যে আমি তাহলে বাইল্যাটারাল নেগোশিয়েট করতে পারবো। এখন বহু জায়গায় খোঁজ করে দেখবেন, আমার কথা না, যে তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় গিয়ে তাদের কাছ থেকে তোলা আদায় করেন। তারা কতজনকে তোলা দেবেন? আমাকে তো অনেকেই বলে, আমরা কত জায়গায় দেবো? সুতরাং ওই নাচনকোদন হবে, হয়তো টলিউডের কিছু সুন্দরী দিয়ে নৃত্য প্রদর্শন হবে, খাওয়া দাওয়া হবে, প্রত্যেকে আসবেন, ভালো ভালো ভাষণ দেবেন, চলে যাবেন। তাহলে শেষ পর্যন্ত এই যে আপনি 8টা বঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা বললেন, এই পুরোটাই কি একটা রস্যডিম্ব? একেবারে অশ্বডিম্ব। এই হাট্টিমা টিম
সেই হাট্টিমা টিমটিম হচ্ছে। আজকের দিনে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী অনেকদিন আগে একটা শিল্পের কথা বলেছিলেন, সেটা হচ্ছে চপ শিল্প। দুর্ভাগ্যজনকভাবে তাই হচ্ছে। আপনি দেখবেন আমার বাড়ি আসার পথে ওখানে একটা সার্ভিস রোড আছে, একটু রাতের দিকে যখন আমি ফিরি দেখি ছেলে মেয়েগুলো মোটর সাইকেল দাঁড় করে তার উপরে ঘুমিয়ে পড়ছে। তারা অনেকেই হয়তো উচ্চশিক্ষিত, কজন করতে পারছে, সংকুচিত হচ্ছে। বাইরে থেকে পয়সা দিয়ে খাবার কিনবে কলকাতা উচ্চবিত্ত সেই অঞ্চলের একাংশ, সাধারণ মানুষের কী হবে নিচের তলায়। সুতরাং যত বেশি দেখবেন, আমি একটা কথা বলি, আমি যদি এখানে একটা গাছ পুঁতি, গাছ হলে আমরা সবাই দেখতে পারবো, আমাকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে না যে আমি গাছ পুঁতেছি। যখনই বেশি এই রকম চকচকে বিজ্ঞাপন হবে আপনি ধরে নেবেন অবধারিতভাবে যে ওই জিনিসটা প্রকৃত জিনিস নয়, প্রকৃত জিনিস আসছে না। কোকাকোলা আর পেপসির বিজ্ঞাপনে দেখবেন যুদ্ধ হয়, দুটোই কোনোটাই স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু প্রচুর বিক্রি হয়। বিনিয়োগের পথে প্রধান অন্তরায় কি? কাটমানি প্রাথমিকভাবে, এবং তৃণমূলের নেতৃত্বে প্রশাসনের চূড়ান্ত অবহেলা এবং ব্যর্থতা। শহরের বুকে যদি দিনের বেলা গুলিগোলা চলে, কে আসবে? শহরের বুকে সোনার দোকানে হামলা হচ্ছে, সেখান থেকে লুটপাট হচ্ছে, কে আসবে? কে দায়িত্ব নেবে বলুন তো? আপনি নিশ্চিন্ত বসে আপনি আছেন আপনার শোরুমে, কয়েকজন এসে হামলা করে চলে যাবে, কোথায় নিরাপত্তা? আপনি খুন হয়ে গেলেন, আপনার লোপাট হয়ে গেল, তারপরের দিন মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে বললেন ওই এসপিটা ঠিক মতো কাজ করছে না, এবং এটা করে তিনি আরও পুলিশের যে মরাল সেটাকে নষ্ট করলেন। ওর কাজটাই হচ্ছে বিধ্বংসী। গঠনমূলক কোনো চিন্তাভাবনা উনি করতে পারেন না, গঠনমূলক কোনো কাজ করতে পারবেন না। একটি অন্য প্রসঙ্গে আসব, সেটি হচ্ছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা, এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে এবারে যোগেশচন্দ্র ল কলেজ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে একসময় পড়াশোনা করেছেন, সেই ল কলেজে বাইরে বন্দুক, ভিতরে বিনা হাতে মা সরস্বতী। মানে এই যে চিত্রটা, এটা 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 নিয়ে কী বলবো? এটা কি বাংলার চিত্র? এই জায়গায় বাংলা যাবে কেউ ভাবতে পেরেছিল? বাঙালি এখানে মানুষ তারা নিজেরা নিজেদের মতো করে উৎসব করেছেন। আগে কি দুর্গাপূজা হতো না? আমাদের ছেলেবেলায় আমরা দুর্গাপূজা দেখিনি? সেটা ছিল সর্বজনীন, পাড়ার লোকেরা, পাড়ার মায়েরা, পাড়ার পিসিরা, কাকিরা, দিদিরা সবাই মিলে পুজোয় যুক্ত হতেন। চাঁদা তুলতে যাওয়া হতো সবার কাছে, কাকিমা গত বছর 10 টাকা দিয়েছেন, এবার দাম বেড়েছে, যদি 20 টাকা দেন, তিনি খুশি হয়ে 15 টাকা দিতেন। সরকারের অনুপ্রবেশ কবে থেকে ঢুকলো? এই যে সরকারের অনুদানের নাম করে দলকে ঢুকিয়ে দেওয়া হলো। সামাজিক উৎসবে সরাসরিভাবে দলীয় প্রভাব যদি ঢুকে যায়, তাহলে সেখানে দলীয় গুন্ডামি বাড়ে। আমাদের প্রত্যেকটা উৎসবকে উনি সর্বনাশ করে দিয়েছেন। রবীন্দ্র সদনে রবীন্দ্র জয়ন্তীতে গিয়ে যেদিন আমি গেলাম শুনতে, যখন শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রবীন্দ্র জয়ন্তী, আমি বেরিয়ে চলে এসেছিলাম। তারপর থেকে যাই না আমি এদের কোনো অনুষ্ঠানে, কোনো সুস্থ মানুষই যাবে না। রবীন্দ্র জয়ন্তী কারো অনুপ্রেরণায়? ইতিপূর্বে আমাদের কলকাতায় এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়নি? অনেক ফিল্ম ফেস্টিভ্যাল, আমিও তো উদ্বোধনের একজন শরিক ছিলাম। কখনো কোনো নেতার নামে হয়েছে? সুতরাং উনি পশ্চিমবঙ্গের এই যে স্বাভাবিক সম্প্রীতির যে সম্পর্ক, এটাকে ধ্বংস করেছেন। তাই একটি কলেজে, যে কলেজের পরিচালন তৃণমূলের হাতে, যে কলেজে ছাত্র ইউনিয়ন তৃণমূলের হাতে, সেখানে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন? দুদলের মধ্যে কাটমানির বিতর্ক। ছাত্র ভর্তি করতে গেলে টাকা, জীবনে শুনেছেন? আমরা তো একসময় ছাত্র ইউনিয়ন করতাম, যেদিনই টাকা ঢুকে গেছে
তখন আমি দেখবো আচ্ছা ও 25 টাকা নিচ্ছে, তা আমি কম কিছু, আরে সর আমি 30 টাকা নেব। তারই পরিণতি আজকে। এবং আরও নক্কারজনক দেখবেন আপনি, আমি দেখলাম, আমি পোস্টও করেছি, ট্রেনে একজন ধর্মপ্রাণ মুসলিমকে বাংলাদেশি বলে যেভাবে আক্রমণ করে হেনস্থা করা হয়েছে, পশ্চিমবঙ্গে কেউ এটা ভাবতে পারে? এই সব কিছুর জন্য উনি দায়ী। উনি একেবারে নির্দিষ্ট করে রাজনীতিকে মানুষের সাধারণ জীবনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। রাজনৈতিক মতাদর্শ ঢোকাননি, আমি বুঝতাম, একটি নির্দিষ্ট আদর্শের প্রতি মানুষের তিনি উৎসাহ তৈরি করতে পেরেছেন। ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র দলীয় স্বার্থের, ব্যক্তি স্বার্থের রাজনৈতিক চিন্তা ঢুকিয়ে দেওয়ার ফলে আজকে পশ্চিমবঙ্গে ট্রেনে একজনকে বাংলাদেশি বলে এক মুসলমানকে আক্রমণ করা হয়, যেটা ইউপিতে হতো আগে, যেটা গুজরাটে হতো, যেটা বিহারে হতো। উনি পশ্চিমবঙ্গকে গুজরাট, ইউপি, বিহার বানিয়ে দিয়েছেন। সেখানে কি যারা ব্যবসা করতে আসেন তারা আসবেন নাকি? আসবেন না। প্রিন্সিপালকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে গভর্নমেন্ট বডির পক্ষ থেকে যোগেশচন্দ্র কলেজে। যদি গভর্নিং বডি এইরকম প্রস্তাবনা দিয়ে থাকেন, তো সেই গভর্নিং বডি কাকে গভর্ন করছেন? তিনি গভর্ন করছেন ওই তৃণমূলের সেই সব সম্প্রদায়ের ছেলে মেয়েদের যারা তোলাবাজি করছেন। হয়তো প্রিন্সিপাল সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর তা যদি না হয়, তা যদি পরিষ্কার বক্তব্য হয় যে প্রিন্সিপাল নিজের তোলাবাজির সঙ্গে যুক্ত, তাকে শোকজ করুন, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করুন, তথ্য প্রমাণ দিয়ে তাকে সাজা দিন। সেটা না করে যদি প্রিন্সিপালকে বলে তুমি পদত্যাগ করো, তার মানে তুমি অনেক কিছু আড়াল করতে চাইছো। ভয় দেখিয়ে প্রিন্সিপালকে বলে বাড়ি চলে যান, আপনার বউ আছে, আপনার ছেলে মেয়ে আছে। তার পরিণতি এই। একদিকে যখন বাংলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ধরনের উত্তেজনা, রক্তক্ষয়, অন্যদিকে তেমনি কুম্ভ মেলায় আমরা দেখলাম যে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেলেন। দেখুন, আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। এই জন্য আমাকে অনেকে বলে কুম্ভ মেলা, প্রথম কথা বলুন তো আমাকে, কোনো জলে ডুব দিলে পাপ মুক্তি হয়, এটা কোথায় আছে? পাপটা কি, পুণ্যটা কি, কে ঠিক করলেন ওইখানেই জলে ডুব দিলে পরে পাপ মুক্তি হবে? আর যে দেশের সরকার সংবিধান শপথ নিয়েছেন, যে সংবিধানে বলা হচ্ছে আমাদের বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হবে, সে সরকার জনগণের পয়সা খরচা করে টেলিভিশনে, রেডিওতে, FM-এ, খবরের কাগজে জয় কুম্ভ করছেন। কার পয়সায়? তুমি মানুষকে কুসংস্কারে লালন করছো। তোমার তো বলা উচিত যে গঙ্গায় আপনি যে কোনো সময় স্নান করতে যেতে পারেন, তার সঙ্গে পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই। আর নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের সামান্যতম যদি লজ্জাবোধ থাকতো যে আমি ভারতবর্ষের সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছি, এই নাটকগুলো করতে পারতেন। আজকে প্রধানমন্ত্রী জলে ডুব দিচ্ছেন পুণ্য অর্জনের জন্য, আর আমেরিকা থেকে আমাদের ভারতবাসীদের গরু ছাগলের মতো টেনে নিয়ে এসে নামিয়ে দিল অমৃতসরে। একটু সাহস হলো না প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন করে বলা তুমি এটা করতে পারো না, যদি বেআইন হয়ে থাকে আমি আমার লোকেদের ফিরিয়ে আনবো। কলম্বিয়ার রাষ্ট্রপতি যা করেছেন। আর তখন তিনি গঙ্গায় নেমে পুণ্য অর্জন করছেন। তারই অনুগামী এরা। দেখছেন না, একজন ওদের MP বলেছেন যে সব আমিষ খাওয়া বন্ধ করতে হবে, আরেকজন MP গেলাম কুম্ভে স্নান করছেন মদিনা যোগীর হাত ধরে। RSS-এর সমস্ত কুসংস্কারকে এই রাজ্যে ধীরে ধীরে লালন পালন করছেন এই ভদ্রমহিলা।